বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, এবং আমার ডানে রয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট আসিফ আশরাফি পাপিয়া, একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনার দল এবং আমরা দলের নেতৃত্বাধীন যে সরকারকে পলিটিক্যাল এবং ইকোনমিক্যালি মানে এই দুই জায়গাতে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক বিবেচনা থেকে রাইট ট্র্যাকে আছে বলে মনে হচ্ছে? অর্থনৈতিক অবস্থা তো আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিগত সরকারের আমলের যেটা সেটা পেয়েছে। এখানে ইচ্ছা করলেও যে খারাপ মানে ভালো করার সুযোগ খুবই কম, আর খারাপ তো ক্রমানুসারে সর্বনিম্নে অবস্থান করছে। এইখান থেকে যে বাজেটটা দিচ্ছে, এই বাজেটটা সারভাইভ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তারপর একটা সৎ উদ্দেশ্য আছে যে সাধারণ মানুষের, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের যেটুক জিনিস সামাজিক অর্থনৈতিক যে নিরাপত্তাটা চায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম, জিনিসপত্র, সেগুলো অন্ততপক্ষে মানুষের স্বস্তি আছে বাজেটটাতে। যে সরকার এগুলোর দাম বাড়ানোর ক্ষেত্রে কি ট্যাক্স কর বসানোর ক্ষেত্রে কোনো নতুন ক্ষেত্র তৈরি করেনি। এক ধরনের কল্যাণমুখী অ্যাপ্রোচ, কল্যাণমুখী অ্যাপ্রোচ আছে যে আমরা সাহায্য করতে চাই, কারণ কল্যাণমুখী অ্যাপ্রোচ নিয়েই তো বিএনপি আসছে, এবং তারেক সাহেবও কল্যাণমুখী অ্যাপ্রোচ নিয়ে আসছে। প্রথম ফ্যামিলি কার্ড, তো ফ্যামিলি কার্ড তো কল্যাণমুখী অ্যাপ্রোচ। এটা তো কোনো ব্যক্তি বিশেষের না, দলীয় মহিলাদের না, এটা অল ওভার বাংলাদেশের যতগুলি মানুষ আছে ক্রমান্বয়ে আনুপাতিক হার অনুসারে এটা দিতে থাকবে। তো এটা কল্যাণমুখী অ্যাপ্রোচ দিয়েই শুরু করছেন উনি। বাজেটটাতেও কল্যাণমুখী দিক নির্দেশনা এবং যে খাতোয়ারি যা করছে সেটা করছে। প্রত্যেকটা বাজেটে দেখেন মানুষের ওই যে ইয়েটা কালো টাকা সাদা করার, এটা আবাসন সেক্টর ছাড়া আদারওয়াইজ কোথাও তো ইনভেস্ট করার মতো কিংবা সেটাকে বৈধতা দেয় নাই কিন্তু। তো তাহলে এইখানে একটা সাদা এবং স্বচ্ছ অর্থনৈতিক অবস্থানের দিক নির্দেশনা কিন্তু দিচ্ছে এখানে বিএনপি সরকার। আবার দ্বিতীয়ত আর একটা জিনিস আপনি দেখেন যে এই যে মিছিল মিটিং জামাত, মানে বাজেট হলেই যে একবারে গরিব মারার বাজেট, এ বাড়ার বাজেট, সে বাড়ার বাজেট, সাথে সাথে ওই যারা হচ্ছে সাপ্লায়ার তারা দাম টাম একবার প্রিজার্ভ করে রেখে টেখে মজুত করে রেখে একটা বাড়ানোর যে ব্যাপক প্রবণতা, এবার কিন্তু সেটা হয় নাই। তারপরেও তামাকের দাম বাড়লো কেন, বিড়ির দাম বাড়লো কেন, আমরা মিছিল দেখেছি এইটা। এখন যারা বলেন যে আমরা তাহাজ্জুদ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিড়ি সিগারেট এগুলো আমরা খাই না, তারপর তামাকের দাম বাড়া নিয়ে ওনারা উদ্বিগ্ন হয়ে গেলেন। অন্ততপক্ষে যারা তামাক খায় তাদের সেন্টিমেন্টের সপক্ষে অবস্থান নিয়ে তামাকের দাম বাড়লো কেন প্রসঙ্গটা আসলো। তো যাই হোক, সব কিছু মিলাই মিশাই এই সরকারের বাজেটকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিবিদ এবং বিরোধী দল এবং সুশীল সমাজের সদস্যরা ঠিক সেই রকমভাবে সদিচ্ছা বহির্ভূত কোনো বিষয় কিংবা গরিব মারার বাজেট, নিম্নবিত্ত মধ্যবিত্তকে একটা স্বাভাবিক জীবন দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি করে নাই। স্বাভাবিক কারণে এটা একটু গ্রহণযোগ্য বাজেট। এখন এটা কতটুকু কার্যকর হবে সেটা আপনার এখন বিনিয়োগ থেকে শুরু করে সরকারের যে রাজস্ব খাতগুলো আছে, আয় ইনকাম রোজগারের, সেগুলো কতটুকু কীভাবে ইয়ে করছে, ব্যাংকের স্থবিরতা কাটায়, আমানতকারীর আমানত তাদের হাতে ফেরত দেওয়া এবং ব্যাংক লুণ্ঠনকারীদের নিয়ে এসে অর্থগুলো জায়গা মতো রেখে আর একটা স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পড়ুক ব্যবস্থা সরকার নিশ্চয়ই অবশ্যই করবে, এই প্রত্যাশা তো আছে। আর এমনি পলিটিক্যাল অ্যাপ্রোচ আর রাজনৈতিক যেটা অ্যাপ্রোচের কথা আপনি বলছেন, আপনি জাতীয়ভাবে দেশের ভিতরে যে রাজনীতি, দেশের ভিতরে রাজনীতি দেখেন, কালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেছে, বিএনপি কোথাও কিন্তু কোনো মার মুখে আচরণ না, বরঞ্চ কোনো অশুভ শক্তি মবের নামে, এর নামে, তার নামে তাকে যাতে আক্রমণ করতে না পারে সেই ক্ষেত্রে পুলিশ তৎপর ছিল। কিন্তু পুলিশের পিটুনিতে মানুষ মারা গেছে, পুলিশ কারোর মিছিল ছত্রভঙ্গ করছে, এটা ঘটে নাই। বরঞ্চ এক স্বাভাবিক প্রক্রিয়াকে অস্বাভাবিকতা করার জন্য এবং বাংলাদেশে ত্রাস করার জন্য, নৈরাজ্য করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য দেশের আভ্যন্তরে যে বিরোধী দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় উশৃঙ্খল আচরণ করার তারা চেষ্টা করেছে, সেটা কিন্তু প্রশাসনের সহযোগিতা দমন হয়েছে। এটা একটা ভালো লক্ষণ আমি মনে করি। এবং সুশাসনের যে ধাপ এবং স্তর, সেদিকে আসার ক্ষেত্রে একটা প্রথম ধাপ, প্রথম পর্যায়ে অন্ততপক্ষে বিএনপি সরকার অতিক্রম করলো। আর আন্তর্জাতিক রাজনীতির কথা যদি আপনি বলেন,
সারা জীবন তো আর দাদাগিরি চলে না, সারা জীবন তো আর প্রভুত্ব চলে না, সারা জীবন একটা দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে না। 15টা বছর ভারত যদি এইভাবে নিয়ন্ত্রণ না করতো, আজকে এই দিনটা কিন্তু ভারতকে দেখতে হতো না। তবে নিয়ন্ত্রণের জায়গায় একটা মাত্রা থাকা দরকার, যে কতটুকু আমি একটা স্বাধীন রাষ্ট্রে রক্ত অর্জিত স্বাধীনতার ব্যাপারে কতটুকু ইন্টারফেয়ার করতে পারি। সেইখানে মালয়েশিয়া এবং চায়না সারা জীবনে বিএনপির ভালো বন্ধু ছিল এবং বাংলাদেশ রাষ্ট্রের ভালো বন্ধু ছিল। 2001-এ ক্ষমতা আসার পর তাইওয়ানের সাথে কিছু ব্যবসা বাণিজ্য এটা সেটা করার কারণে বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচালের ভিতর দুলছিল। তবে এখানে এখন স্পষ্ট হলো যে শেরের উপর সোয়াশের বন্ধুত্ব চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই, বিপদে পাশে এসে দাঁড়ানোর মতো অকৃত্রিম বন্ধু চাই, প্রভুত্ব না, দাসত্ব না, আধিপত্যবাদ না। এই প্রথম বিদেশ সফরে এটাই কিন্তু প্রমাণ করলো। কিন্তু যে সরকারের প্রতি ভারতের অন্ধ সমর্থনের কথা আপনি বলছিলেন, সেই একই সরকারের সঙ্গে তো চীনেরও ভালো সম্পর্কই শুধু না, তারা এক ধরনের কম্পিটিশনের মধ্যে দিয়ে ছিল এবং তারা সবগুলো ইলেকশনকে এন্ডোর্স করেছে। সেটা অভিনন্দন জানানোর একটা কম্পিটিশনে লিপ্ত ছিল ভারতের সঙ্গে এবং নানাভাবে তাদেরকে টিকিয়ে রাখবার একটা চেষ্টা তো তাদেরও ছিল। সেটা ঠিক আছে, নানাভাবে চেষ্টা টিকিয়ে ছিল তাদের ছিল, শুধু তা না, মানে যা করছিল একচেটিয়া সাপোর্ট সবাই দিয়েছে। এবং এই রাষ্ট্রে আওয়ামী লীগকে 11 পরে ক্ষমতায় আনার ক্ষেত্রে যুক্তরাজ্য, ব্রিটেন, ভারত, চায়না সবাই তো একমত ছিল। একমত হয়ে কিন্তু তারা এটা করেছে, বিটনিস থেকে শুরু করে আনোয়ার চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকেই। আবার পরে দেখেন বার্নিকাট, তারা এখান থেকে উত্তরণের পথ চাইছে, পিটার হাস উত্তরণের পথ চাইছে যে না, এই পদক্ষেপটা একবারে সঠিক না, একবারে লেজে গোবরে যে আওয়ামী লীগ মিশায় গণতন্ত্র, সুশাসন, সার্বভৌমত্ব সব কিছু হুমকির ভিতর ফেলে দিল। এইখানে একমাত্র হচ্ছে আপনার ভারত পার্মানেন্টলি আওয়ামী লীগের সাথে ছিল, আর চায়না ধরি মাছ না ছুঁই পানি, মানে যেহেতু কিছু করার নাই, ব্যবসায়িক লেনদেন আছে, সম্পর্ক চায়, দেন হচ্ছে তারা তখন। বাবু কামাল, আমরা সরকারের পলিটিক্যাল অ্যাপ্রোচ, ইকোনমিক অ্যাপ্রোচ, যেটা আসলে বাজেট দিয়ে অনেকটা প্রতিফলিত, এবং সেই সঙ্গে ডিপ্লোম্যাটিক বা ফরেন রিলেশনসের অ্যাপ্রোচকে সেটাও অ্যাডভোকেট পাপিয়া তুলে আনলেন। এবং একই সঙ্গে আমরা একটু এর আগেও আপনি কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলার সময় যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাপ্রোচ, চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, সেটা নিয়ে আলোচনা করছেন। আমরা একটা বড় শিফটিং দেখলাম যে বিদেশ সফরের সময় যে বিশাল বহর বিদেশে যেত, সেখানে একটা অনেক পরিসর ছোট হয়েছে। আমরা সম্ভবত মালয়েশিয়াতে 23 জন গেছেন, চীনে 24 জনের মতো, আগে তো শতাধিক যেত পুরো বিমান জুড়ে। এখানে একটা বড় পরিবর্তন। সব মিলিয়ে আপনার কাছে একটু শুনতে চাই, আপনি কি দেখছেন টেবিলের অপর প্রান্ত থেকে? না দেখেন, মানে এস্টাবলিশড অথরিটি যেগুলোকে রাইট বলে, সঠিক বলে, সেগুলোকে রং বলা, বেঠিক বলা খুব বিপজ্জনক। ঠিক আছে, পাপিয়া আপাত উনি একটা এস্টাবলিশড অথরিটির একজন মেম্বার, তো উনি যেগুলিকে সঠিক বলতেছেন, আমি এটা বেঠিক বলে, এটা খুব বিপজ্জনক হবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমরা তো, আপনি বললেন যে আপনি কথা বলছেন, আমরা যে কথা বলছেন, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছেন, তিনি আপনাকে চিঠি লিখে অভিনন্দন জানাচ্ছেন। বলছি দেখেন, আমাদের দেশে না এটা গ্লোবালি ক্রিটিকদের কিন্তু কোনো মূল্য নাই, হ্যাঁ, গ্লোবালি। এবং আপনি দেখবেন, আপনি লন্ডনের মাদাম তুসেতে নিশ্চয়ই গেছেন, সেখানে দেখবেন সবারই আপনার আছে, স্ট্যাচু আছে, পলিটিশিয়ান, খেলোয়াড়, টেনিস তারকা, তো ফুটবল তারকা, তো এইটা মিউজিশিয়ান, সবার আছে, কিন্তু কোনো ক্রিটিকের কোনো স্ট্যাচু আপনি দেখবেন না। এবং আপনার মার্ক টোয়েন একটা দুঃখ করে একবার বলছিল যে নট এ সিঙ্গেল স্ট্যাচু অফ এ ক্রিটিক হ্যাজ ইয়েট বিন ইরেক্টেড। একটাও মূর্তি, সবার স্ট্যাচু আছে, স্কাল্পচার আছে, কিন্তু কোনো ক্রিটিকের কোনো স্কাল্পচার নাই, কোনো স্ট্যাচু নাই। হ্যাঁ, কারণ অন্যরা তো সবাইকে সন্তুষ্ট করবার, খুশি করবার, বিনোদিত করবার চেষ্টা করে, ক্রিটিক তো কাউকে না কাউকে অসন্তুষ্ট করে বা আঘাত করে, তো তার তো থাকার কথা না। না আঘাত না, দেখেন এখানে একটা ব্যাপার আছে, ক্রিটিকরা নিন্দা করে না, ক্রিটিকরা সমালোচনা করে, সমালোচনার সমযোগ আলোচনা। ফলে নিন্দুক আর ক্রিটিকের মধ্যে পার্থক্য আছে কিন্তু। এবং
দেখেন ক্রিটিকরা যেমন রবীন্দ্রনাথ, না আমি রবীন্দ্রনাথের চাইতে প্রমথনাথ বেশি, মহিতলাল মজুমদার, এদেরকে আমি ইকুয়ালি সম্মান করি। তারা যেভাবে রবীন্দ্রনাথকে সমালোচনা করছে, আলোচনা করছে, হ্যাঁ, কিন্তু এদের কোনো নাম নেই, রবীন্দ্রনাথ হচ্ছে সব, ঠিক আছে। যাই হোক, এখন আপনি যেটা বলেন পলিটিক্যাল এবং ইকোনমিক, না আমি কিছুদিন আগ পর্যন্ত পলিটিক্যাল ব্যাপার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন আমার কাছে পলিটিক্সটা সেকেন্ডারি হয়ে গেছে, এখন আমার কাছে ইকোনমিটা প্রমিনেন্ট হয়ে গেছে। মানে আসলে আমাদের ইকোনমিটা কি এখন, এবং আমাদের যে ফরেন পলিসি নিছি তাতে কি আমাদের ইকোনমি ভালো হবে না খারাপ হবে, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন। দেখেন এই যে আমি মালয়েশিয়াটা বলবো না, মালয়েশিয়ার ট্রিপটা সাকসেসফুল হয় নাই, কারণ আপনার আমাদের ওখানকার যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের উপরে কোনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয় নাই। আমি ওইভাবে ফ্রুটফুল বলবো না। চায়নাটা আমি বলি, এই যে চায়না উনি গেলেন না, এইটা কি কারণে গেলেন আমার কিন্তু মাথায় ঢুকতেছে না। যে প্রথম কথা, এটা কি একটা পপুলিস্ট সিদ্ধান্ত, জনতুষ্টিমূলক, যে ইন্ডিয়া গেলাম না, হ্যাঁ ইন্ডিয়া গেলাম না, চায়না গেলাম, অথবা কি এরকম যে ইন্ডিয়াকে একটা ভয় দেখানো, নাকি আপনার যে এখন যে টাকার দরকার, যে গত 2-3 মাসে আপনার 72,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছে, কাঁচা টাকার দরকার, এবং কাঁচা টাকা তো আপনার কি বলে থোক টাকা চীন ছাড়া আর কে দেবে, তাই না? তো ফলে এই টাকার দরকারের কাছে কি জন্য যাওয়া, মানে কি আমি ঠিক বুঝতেছি না। এবং কি বলে যে দেখেন বাজেটের কথা বললেন না পাপি আপা, বাজেট ওকে ফাইন, বাজেটে এটা মধ্যবিত্ত বা নিম্নমধ্য খুব বেশি এফেক্টেড হবে না, কিন্তু ইটস এ হাইলি অ্যাম্বিশাস বাজেট, ঠিক আছে, হাইলি অ্যাম্বিশাস। এবং কী কারণে বলতেছি, যেমন ধরেন যে 6 লাখ কোটি টাকা হচ্ছে আপনার কি বলে যে কি বলে আনতে হবে না, মানে কর আদায়, রাজস্ব আদায় করতে হবে। গত বছরই আপনার 5 লাখ কোটি টাকার মধ্যে মাত্র 3 লাখ কোটি টাকা আদায় হয়েছিল, মানে ইউনিসেফ রেজিমে। এই যে 6 লাখ কোটি টাকা রাজস্ব, এইটা কি আহরণ করা যাবে? যে ট্যাক্সেশন যে পলিসি করা হয়েছে তাতে কি এটা আহরণ করা যাবে কি না, এটা কিন্তু একটা কোয়েশ্চেনেবল। এবং সেটা যদি করা না যায়, তাহলে তো এই বাজেট আপনার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থেকে যাবে, এটার তো কোনো প্র্যাকটিক্যাল কোনো ইউটিলিটি থাকবে না। এবং এই বাজেটটা আসলে না আমি বুঝতেছি না, হ্যাঁ এই যে বাজেটটা আমি বুঝতেছি না যে কীভাবে এইটা ম্যাটেরিয়ালাইজ করা যায়, কীভাবে বাস্তবায়ন করা যায়। অবশ্য বাজেট নিয়ে নানা রকম কথা আছে, গ্লোবালি কথা আছে, যেমন আপনার বলছিলেন, আইনস্টাইন বলছিলেন যে দি হার্ডেস্ট অ্যান্ড দি মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট ইন দি ওয়ার্ল্ড ইজ টু আন্ডারস্ট্যান্ড বাজেট, ট্যাক্সেশন সিস্টেম। এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং যে ট্যাক্সেশন যে কি বলে যে ট্যাক্সের যে ব্যাপারটা আছে আপনার বাজেটে, সেইটা আপনার কতটা এইটা প্র্যাকটিক্যাল, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। এবং সেটা যদি না হয় তাইলে দেখেন ইকোনমির অবস্থা কিন্তু খুব ভালো না ইন দি সেন্স যে যেমন ধরেন গত 11 মাসে $413 কোটি ঋণ শোধ করতে হয়েছে গত 11 মাসে। তারপরে ঋণের প্রতিশ্রুতি কমতেছে। তারপরে কারখানাগুলো, অনেক কারখানা, প্রায় 5 শতাধিক কারখানা রেডি হয়ে আছে কিন্তু গ্যাস পাচ্ছে না, তারা ফাংশনে যেতে পারছে না। যেহেতু ফাংশনে যেতে পারছে না, সেহেতু প্রোডাক্টিভিটি যেহেতু আয় নাই, কিন্তু ঋণের সুদের টাকা শোধ করতে হচ্ছে, সুদ আসল এগুলির আপনার চাপ আছে। তারপরে আমরা যেটা কম্পেনসেট করব কি বলে যে রেমিটেন্স দিয়ে, সেটার উপর শ্রমবাজারগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। তারপরে ইনভেস্টমেন্ট নাই। তারপরে ধরেন যে ইনফ্লেশন রেট প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি। সবটা মিলে অর্থনীতি কিন্তু খুব ভালো না, হ্যাঁ। এবং অর্থমন্ত্রী তো বলছেন যে 2 বছর লাগবে মিনিমাম এটাকে ঠিকঠাক করতে, 2 বছর কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। 2 বছর বঙ্গবন্ধু কিন্তু এই প্রথম মিটিংয়ে মানে 10ই জানুয়ারি এসে বলছিলেন যে 3.5 বছর কিছু দিবার পারুম না, 2 হাত তুলে সবাই দাঁড়াইছিল কিন্তু, ঠিক আছে। তো
মানুষ কিন্তু 6 মাসও ওয়েট করে নাই, শুরু করছিল কিন্তু বঙ্গবন্ধু ইয়ে করা। ফলে 2 বছর উনি বললে তো হবে না, এটা তো আপনাকে তো পাবলিকের মুখ বন্ধ রাখতে হবে, তাই না? পাবলিক তো এখনই কথা বলা শুরু করছে, এখনই কথা বলতেছে। যাই হোক, এখন এই অর্থনীতিটা কিভাবে কাভার করবে এবং ফরেন পলিসি অর্থনীতি দুইটা এমন একটা তলগুলো পাখি। যেমন ধরেন এই যে উনি চায়না গেলেন না, এইটা তো আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি এইটার সাথে কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? কন্ট্রাডিক্টরি ইন দি সেন্স বাণিজ্য চুক্তি স্পষ্ট বলা আছে যে কোথাও থেকে যদি কিছু কিনতে হয়, হ্যাঁ, কিংবা তার যে সিকিউরিটি কনসার্ন আছে সেটার সাথে সিঙ্ক্রোনাইজ করে আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে, কিছু কিনতে গেলে তার পারমিশন লাগবে ইত্যাদি। ওটা তো আমেরিকা তো একটা অ্যাক্টও করেছে, থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, আপনি জানেন 2025 সালে। আচ্ছা, তাইলে এইটা দেখেন উনি চায়না যাওয়ার আগ থেকে কিন্তু বিদেশি ডিপ্লোম্যাটরা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করতেছেন। হ্যাঁ, মোস্টলি আপনার ইউরোপিয়ান ডিপ্লোম্যাটরা এবং আমেরিকান ইভেন জাপান অ্যাম্বাসেডার যে উনিও কিন্তু হাইপার অ্যাক্টিভ। ফলে এইটা তারা কিভাবে দেখতেছে, এইটা একটা বড় ব্যাপার। এবং দেখেন শুধু যে চায়নার ব্যাপার তা নয়, আপনার আগে তো বাংলাদেশের পলিটিক্সে 3টা মেজর পাওয়ার আপনার এটার সাথে রিলেটেড ছিল, এখন কিন্তু 5টা হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল চায়না, ইন্ডিয়া, আমেরিকা, এখন কিন্তু 2টা বাড়ছে, পাকিস্তান এবং টার্কি বাড়ছে। ইউ হ্যাভ টু হ্যান্ডেল 5 স্টেক হোল্ডার্স, এবং এই 5টাই কিন্তু ধরেন যে কোনোটা সুপার পাওয়ার, কোনোটা সেমি সুপার পাওয়ার, হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার আছে কিন্তু। তো এখন এগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এবং এই ডিপ্লোমেসিটা খুব মানে হাইয়েস্ট অর্ডার অফ ক্রাফটসম্যান লাগবে। এটা ক্রাফটিং এর ব্যাপার আছে এখানে, কিন্তু এটা নর্মাল ডিপ্লোমেসি না কিন্তু, হ্যাঁ, যে একটা কিছু করে দিলাম আর কি। হ্যাঁ, তো এইটা প্রশ্ন থাকলো যে বাংলাদেশে তো পররাষ্ট্র দপ্তরে মন্ত্রীর মর্যাদা, প্রতিমন্ত্রীর মর্যাদা 3 জন দায়িত্বপ্রাপ্ত আছেন, এবং আপনি যে হাইয়েস্ট লেভেলের ডিপ্লোম্যাটিক কোয়ালিটি সম্পন্ন মানুষ এরকমও আছেন। ইউএনজিতে প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের ফরেন মিনিস্টার। তো আমি ওটা শুনতে আসছি। একটু বলি, এইটা একটু শেষ করে দিই। যিনি আমাদের ফরেন মিনিস্টার না, এবং ইউএনজি এর উনি প্রেসিডেন্ট নির্বাচিত, ওকে ফাইন, এবং দুটো ইউনি একসঙ্গে চালাবেন। হ্যাঁ হ্যাঁ, উনি আমি তার মেরিট নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, আমি তাকে স্কুল জীবন থেকে চিনি, আমার পাশের স্কুলের ছিলেন, ফার্স্ট বয় ছিলেন, তো 1 বছর সিনিয়র আমাদের। কিন্তু আপনার জিনিয়াস দ্যাট ইজ নট এনাফ। জিনিয়াসের সাথে যদি আপনার ফিলসফি যোগ না হয়, তাহলে কিন্তু ওই জিনিয়াসের কোনো মূল্য নাই, ঠিক আছে? মিসগাইডেড জিনিয়াস কিন্তু একটা কথা আছে, আপনি জানেন। সো খলিলুর রহমান সাহেব ইজ এ জিনিয়াস, at least I am not satisfied unless I find যে এই জিনিয়াসের সাথে একটা ফিলসফি আছে। এবং আপনি ইউ মাস্ট বি নোয়িং, আপনি কি মনে করছেন না তিনি বিএনপির পলিটিক্যাল যে ফিলসফি সেটা ধারণ করছেন? শুনেন, টেকনোক্র্যাট কখনোই এক বিখ্যাত টেকনোক্র্যাট বলছিল যে আই এম এ টেকনোক্র্যাট, আই রিজেক্ট অল ইডিওলজিক্যাল লেভেলস ফ্রম মাই বডি। আমার শরীরে কোনো আদর্শগত, আমি স্কিল এবং এক্সপার্টিজ নির্ভর, ঠিক আছে? আমার কোনো ইডিওলজি নেই, আমার আছে স্কিল এবং এক্সপার্টিজ, এছাড়া আমার কিছু নাই। এখন বিএনপির একটা আদর্শ আছে না, জাতীয়তাবাদী, কি বলে, বাংলাদেশি জাতীয়তাবাদ, হ্যাঁ, এইটার সাথে কি উনি কোয়েনসাইড করেন? আই ডোন্ট বিলিভ। হি ইজ মেয়ারলি এ টেকনোক্র্যাট, এবং উনি মানে টেকনোক্র্যাটদের যে কি বলে লাইন অফ অ্যাকশন, তাদের যে কর্মপদ্ধতি, সেটাই উনি ফলো করবেন। হি ক্যানট রাইজ অ্যাবোভ হিজ অরিজিন। আমি আসছি আপনার কাছে, অ্যাডভোকেট পাপিয়া। হ্যাঁ, এইখানে ব্যাপার হচ্ছে কি, দেখেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা আগেই আমি বললাম, যেটাতে বিএনপির কোনো হাত নাই। এখন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জিনিসটা যেভাবে ট্যাকেল দেওয়া যায়, আর এখানে প্রত্যেকটা সেক্টরের সবার অন্ততপক্ষে দেশপ্রেমের কিছু নমুনা রাখা উচিত। কারণ এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানও যেদিন ক্ষমতায় আসছিলেন, সেদিনও কিন্তু দুর্ভিক্ষ, দারিদ্র্যের, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, এবং সারা মধ্যপ্রাচ্য থেকে ওয়ার্ল্ডে ওনার যে ক্যারিসমা এবং ওনার যে আগ্রহ, সদিচ্ছায় প্রত্যেকে সাড়া দিয়ে কিন্তু যাই হোক বাংলাদেশের সে তলাবিহীন ঝুড়ির তলা কিন্তু লাস্টলি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই কিন্তু সে তলাবিহীন ঝুড়ির তলা লাগানো হয়। এবং দারিদ্র্যের, দুর্ভিক্ষের বাংলাদেশ, উৎপাদনশীল বাংলাদেশে, রপ্তানির বাংলাদেশে পরিণত হয়।
এবং বাংলাদেশ যেখানে মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতো, সেখানে 3 বেলা হাসি মুখে খেয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে নব উদ্যমে তার পেশার কাজে, তার যে পেশাগত কাজ, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সে হাসি মুখে ঘর থেকে বেরোতো। আবার সন্তান স্ত্রীর জন্য হাসি মুখে বাজারহাট করে পর্যন্ত নিয়ে আসছে। তো এরকম একটা পরিস্থিতি বিএনপিকে প্রথম জীবনে মোকাবেলা করতে হয়েছে। তারপর 9 বছর রাষ্ট্রপতি এরশাদের যে স্বৈরাচার শাসনের ফলে যে বাংলাদেশের একই অবস্থা, এই মাদক থেকে শুরু করে সামাজিক বিশৃঙ্খলা, হানাহানি, শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস, উপর্যুপরি ভ্যাকেশন এবং অর্থনৈতিক পরিস্থিতির এরকমই একটা পরিস্থিতির ভিতর দিয়ে আবার 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চড়াই উত্তরের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে উনি আসলেন। তারপরে দেখেন সফল অর্থমন্ত্রী, তখন যে যতই সাইফুর রহমান সাহেবের সমালোচনা করুক, অন্ততপক্ষে ওনার জীবদ্দশায় উনি বিএনপির পক্ষ থেকে যতগুলো বাজেট দিয়েছেন সেগুলো সাময়িক বিতর্কিত হলেও পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু কাজে লেগেছে। ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, এটা সেটা, হোটেল রেস্তোরাঁ সব কিছুতেই। এখন এই অর্থনীতির এই পরিস্থিতি আমার দলের এবং জনগণের কারো দ্বারা সৃষ্ট পরিস্থিতি না, কিন্তু মোকাবেলা করতে হবে সবাইকে নিয়ে। মাহবুব ভাই যেহেতু বললেন যে 2-4 জন লোক সমালোচনা করছে, যারা সমালোচনা করছেন তাদেরকেও একবারে তৃণমূল থেকে আমাদের নৈতিক পরিবর্তন প্রয়োজন আছে। আজকে আমরা কোচিং সেন্টারের প্রতি আকৃষ্ট হই, টিচাররা ক্লাসের ছাত্রদের পড়ানোর ব্যাপারে কিন্তু মেধার বিকাশ ঘটানোর ব্যাপারে কোনো আগ্রহ কিন্তু নাই। আজকে একটা দুধওয়ালাকে দেখবেন 100 দুধে 200 পানি দিয়ে সে দুধটা ভেজাল করে বাজারে নিয়ে যাচ্ছে। আজকে মাছ আলার কাছে যাবেন, দেখবেন ফরমালিনযুক্ত মাছ দিচ্ছে। যে কোনো ওজনে আপনি সবসময় কম পাবেন। আপনি ডাক্তারের হাসপাতালে যাবেন, সরকারি হাসপাতাল বলবে এখানে নাই, রেফার করে একটা প্রাইভেট হাসপাতালে দিয়ে দিবে এবং সেখানে অপারেশনের আগে এত টেস্ট করবে এবং পরবর্তী পর্যায়ে বলবে অপারেশন লাগবেই। এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের নৈতিক এবং মানবিক যে অবক্ষয়, এই নৈতিক এবং মানবিক অবক্ষয়গুলোর থেকে আমাদের বেরোয় আসতে হবে। দেখেন জামাত ছায়া সরকার করব, ছায়া বাজেট দিব, অনেক কথা বলেছিল, কিন্তু এই বাজেটটা হওয়ার পরে দেখেন ওনাদের ছায়া বাজেট কিন্তু এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি। কারণ এর চেয়ে ডেভেলপড বাজেট, এর চেয়ে গণমুখী বাজেট, এর চেয়ে মানুষের সাধারণ জীবন মানের সাথে সামঞ্জস্য রেখে যে বাজেট দেওয়ার নিশ্চয়ই ক্যাপাসিটি নাই। তাই এখন পর্যন্ত বাজেট উপস্থাপনা ওনারা কি দিবেন, ছায়া সরকারের ছায়া বাজেট, আমরা তো এখনও দেশবাসী অবহিত না। কিন্তু এইখানে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার উনি একটাই বলেছেন যে যে কোনো ভালো জিনিসকে আমি গ্রহণ করব। আমার ভিতরে অনেক খারাপ থাকতে পারে, আমাকে এসে বললে সেই খারাপটা আমি পরিহার করে ভালোর দিকে আমি এগোবো। এইটা হচ্ছে কি মানুষের সদিচ্ছা, আর সদিচ্ছার প্রতিফলনটা সবাইকে নিয়েই কিন্তু ঘটাতে হবে। এখন এইখানে যার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, উনি ইউনূস সাহেবের সাথে এসে আরও খারাপ হয়েছে এবং আরও খারাপ হবে, এটাই ধরে নিতে হবে। কিন্তু তারপর থেকে এখানে তারপরও এখানে উত্তরণের পথ খুঁজতে হবে। এখন চায়না কি দিবে, চায়নাতে কেন গেলাম, আমন্ত্রণ চায়না তো দিচ্ছেই, বারবারই দিচ্ছে। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় ছিলেন অবৈধভাবে, তখনও কিন্তু বিএনপির প্রতিনিধি দলকে কিন্তু চায়না আমন্ত্রণ জানিয়েছে, তাদের সম্মেলন এটা সেটা 7-17, তাদের রাজনৈতিক প্রোগ্রাম সব কিছুতে। এখন চায়নাতে যেতে বন্ধুত্ব বাড়াতে হবে, হাসিনার বন্ধু, হাসিনা সবার কাছ থেকে সমানভাবে সাহায্য নিয়েছে, সমর্থন নিয়েছে, নিয়ে 15 বছর সে চালিয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এই পর্যুদস্ত অর্থনীতির কিভাবে আমি ওভারকাম করতে পারি এই সমস্যা থেকে, এবং এটাকে সচল অর্থনৈতিক চাকাটা কীভাবে করানো যায়, দেশীয় এবং জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, এইটার প্রচেষ্টা একটা সরকার প্রধান হিসেবে যেভাবে করার দরকার উনি সেভাবেই করছেন। এবং ওনার যেটা বক্তব্য যে আমি একটা অগ্নিপিণ্ডের ভিতরে, চেয়ারটা হচ্ছে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এখানে যদি আমি না বসি তাও আমি তাপ পাবো, আমি যদি বসি আমি অঙ্গার হব। এরকম একটা পরিস্থিতিতে আমি 17 বছর পর দেশে এসে এটা পেলাম। তো তারপরে উনি ওনার সদিচ্ছা দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করছে। মাহবুব ভাইদের মতো লার্নেড, অর্থনীতির জ্ঞান থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে সব জ্ঞানে ওনারা গুণান্বিত। ইনাদেরও বক্তব্য, কথাবার্তা, উপদেশ, পরামর্শ সব কিছুই লেগে একটা স্বস্তি সুন্দর বাংলাদেশ হোক, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। হ্যাঁ, আমি চায়না সম্পর্কে একটু বলি, তখন তো আপনি ওনার কাছে চলে গেলেন। প্রথম কথা হচ্ছে চায়না ক্যান নেভার বি এ গুড ফ্রেন্ড। হ্যাঁ, চায়না ইজ এ লিকুইড, আপনি যেখানে যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে। চায়নার কাছে শেখ হাসিনা ভালো ছিল, চায়নার কাছে ইউনূস ভালো ছিল,
ইউনূস যায় নাই, শি জিনপিংয়ের সাথে যায় নাই, চায়নার কাছে তারেক রহমান ভালো থাকবে। চায়না আন্ডারস্ট্যান্ডস নাথিং এক্সেপ্ট বিজনেস। তাকে ইট ক্যান নেভার বি এ ফ্রেন্ড। আচ্ছা দেখেন, এই যে চায়না ভিজে আমি দুই একটা কথা বলি, সেটা হচ্ছে যে কালকে কিন্তু হঠাৎ করেই পানি সম্পদ মন্ত্রীকে কল ফর করা হয়েছে। আই সাসপেক্ট অথবা আই অ্যাসিউম যে তিস্তা প্রকল্প নিয়ে একটা কিছু হচ্ছে। যদি তাই হয়, মানে তিস্তা প্রকল্প যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ইট উইল বি এ ব্লান্ডার। আমার পার্সোনাল যেটা, তখন হবে কি, এখন তো ইন্ডিয়া ইরিটেট করে, তাই না? কিন্তু তখন হবে কি, আপনার মানে একেবারেই ইন্ডিয়া মারমুখী হয়ে যাবে। হ্যাঁ, মারমুখী হয়ে যাবে এবং এটা একটা জটিল আকার পরিস্থিতি ধারণ করবে। এক। দুই নম্বর হচ্ছে, আমরা শুনতেছি চায়না থেকে নাকি যুদ্ধ বিমান কেনা হবে, এটা একটু শুনতেছি আর কি, জানি না কতটুকু সত্য। প্রথম কথা হচ্ছে, যুদ্ধ বিমান যে কিনবো, যুদ্ধটা কার সাথে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এখনকার যুদ্ধ তো বিমানের চাইতে ড্রোন দিয়ে বেশি হয়, তাই না? যুদ্ধ বিমান দিয়ে কী হবে? তিন নম্বর কথা হচ্ছে যে দেখেন, যে কোনো বাইল্যাটারাল যখন মানে আমেরিকার সঙ্গে ওই চুক্তির এটাও একটা বিষয়, ওই চুক্তির কি হবে, ওই চুক্তিতে লঙ্ঘন, সেটা আসতেছি। যে কোনো বাইল্যাটারাল যখন একটা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, ওয়ার ইজ দি ওয়ার্স্ট অল্টারনেটিভ, সবচেয়ে বাজে বিকল্প হচ্ছে যুদ্ধ, ঠিক আছে? এবং যুদ্ধ তো শুধু যে প্রাণহানি ঘটায় তা তো না, সম্পদের খান। এবং আওয়ার ইকোনমি ক্যানট অ্যাফোর্ড এ ওয়ার, আমাদের যে অর্থনীতি, এটা আমরা কোনো যুদ্ধ অ্যাফোর্ড করতে পারি না। হ্যাঁ, তো ফলে কেন যুদ্ধ নিয়ে এত সাজো সাজো রব, কেন যুদ্ধকে নিয়ে এত দুশ্চিন্তা? হ্যাঁ, এটা দরকারই নাই, এটা আমাদের যুদ্ধ বিমান কেনার কোনো দরকার। যেখানে মানে অর্থনীতিতে এই যে কার্ডগুলি আমরা দিছি, এই টাকাগুলি নিয়মিত পাবে কিনা, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। হ্যাঁ, তারপরে এই যে আপনার বেতন বাড়ায় দিচ্ছি, ঠিক আছে, জুলাই যোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করছে, কত রকমের খাত বের হয়েছে। হ্যাঁ, এইগুলি তো মিট আপ করতে হবে। যুদ্ধ বিমানের জন্য টাকা খরচ করা, এইটা মানে ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ এইটা আপনার কি বলে যে সমর্থনযোগ্য না। ফলে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমি তো তিস্তা প্রকল্প নিয়ে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত আছি যে চায়না এটা নিয়ে নেয় কিনা, এবং তাইলে কিন্তু খুব বাজে অবস্থা হবে, আপনি দেখবেন। এবং ইরিটেশনের মাত্রা বেড়ে যাবে। এবং ওই যে বলতেছে না যে রংপুর আমরা নিয়ে নিব, অমুক তমুক, এই সেই, তারপরে কত রকম কথাই তো হচ্ছে, তাই না? সো আমি মনে করি, যেটা আমি বলতেছিলাম, যে মানে আমাদের এই যে ফরেন পলিসি না, এইটা এত জটিল। হ্যাঁ, এইটাকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে একদম হাইয়েস্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড উইজডম থাকতে হবে। হ্যাঁ, এবং কিসিঞ্জারের মতো ডিপ্লোমেট হইতে হবে। আপনি ভালোই জানেন যে কি, মানে হি ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ডিপ্লোমেটস ইন দি ওয়ার্ল্ড। এরকম ডিপ্লোমেট হইতে হবে। এইসব তহিদ সাহেব, এই খলিল সাহেব, এগুলিতে হবে না, খামাখা বলে লাভ। তো আপনি পাবেন কোথায়? আপনি কি কিসিঞ্জারকে হায়ার করতে পারবেন? শুনেন, এইটা আমাদের কি বলে, মানে উই আর ডেস্টাইন্ড টু সাফারিংস। আমাদের এটা নিয়তি। এবং কি বলবো, দেখেন, এই আমরা এগুলি বারবার বলতেছিলাম যে আমাদের যে ফরেন পলিসি না, ফরেন পলিসির জন্য আপনার যোগ্য ডিপ্লোম্যাট তৈরির জন্য একটা প্রক্রিয়া থাকতে হবে। প্রথম কথা, দেখেন, আমাদের কমিউনিকেটিভ স্কিলই খারাপ। তো ফরেন একাডেমি আছে। হ্যাঁ, এটি কিন্তু হবে না, এগুলো নতুন করে ভাবতে হবে। আমাদের কমিউনিকেটিভ স্কিল খারাপ, আমাদের সেন্স অফ হিউমার নাই, আমাদের উইট নাই। আপনার উইকারদের উইপন কি? আপনি তো ধরেন ইন্ডিয়া ইজ এ বিগার কান্ট্রি, এটা আপনি অস্বীকার করতে পারেন, স্ট্রঙ্গার কান্ট্রি না? তার সাথে যদি আপনি ডিপ্লোমেসি করতে, ইউ মাস্ট হ্যাভ সাম সেন্স অফ হিউমার, ইউ মাস্ট হ্যাভ হাইয়েস্ট অর্ডার অফ অরিটরি। এবং সেন্স অফ হিউমার খুবই দরকার ডিপ্লোমেসির জন্য। যারা দেখেন, পৃথিবীর যত বড় বড় ডিপ্লোম্যাট আছে, এক এক করে আমি নাম বলতে পারি। ধরেন যে বান কি মুন থেকে শুরু করে, কফি আনান থেকে শুরু করে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন থেকে শুরু করে, কিসিঞ্জার, মেরিলিন অলব্রাইট, ইভেন আপনার এই যে ইন্ডিয়ার যে আছে জয়শঙ্কর, তাদের কথাবার্তা দেখেন, তাদের উইট দেখেন, তাদের ইন্টেলিজেন্স দেখেন, তাদের লেভেলটা দেখেন। আমাদেরটা আছে। আমাদের যে গত টার্মে যে তহিদ সাহেব ছিল, কী বলতো না বলতো, হ্যাঁ, মিনিমাম কোনো উইট নেই। একটা মুগ্ধ করার একটা ব্যাপার আছে। আপনি আমার শত্রু, আপনাকে আমি মুগ্ধ করবো কী দিয়ে? কথা দিয়ে তো নাকি? এবং কথা, সেন্স অফ হিউমার খুবই কার্যকর একটা উইপন।
হ্যাঁ, মানুষের পরাজিত হয়ে যায়, মেন্টালি পরাজিত হয়ে যায়, এগুলো নাই তো আমাদের। জি। তো ফলে এই আমাদের ফরেন পলিসি মানে ভালো হওয়ার কোনো আমি লক্ষণ দেখি না, আমি লক্ষণ দেখতেছি না। এবং এইটার সাথে যখন আপনার ইকোনমির দুরবস্থা যুক্ত হবে, যখন পলিটিক্যাল রাইভালরি আরও, সেটা কার সঙ্গে পলিটিক্যাল রাইভালরি বা পলিটিক্যাল থ্রেট কোন দিক থেকে আসতে পারে বলে ক্ষমতা পলিটিক্যাল থ্রেট আছে না, যেমন ধরেন আওয়ামী লীগ ফর এক্সাম্পল, না একটা কথা আছে, দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সবাই একজোট হয়েছে না, সবাই, আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু আওয়ামী লীগের। একটা কথা আছে, হোয়েন এভরিবডি ইজ থিঙ্কিং অ্যালাইক ইট মিনস নোবডি ইজ থিঙ্কিং। যখন সবাই একই রকম চিন্তা করে, বুঝতে হবে কেউ চিন্তা করতেছে না, ঠিক আছে? তো ফলে এই যে অ্যান্টি আওয়ামী লীগ যে একটা অ্যালায়েন্স তৈরি হলো আর কি, সবাই যেহেতু একই রকম ভাবতেছে, বুঝতে হবে যে কেউ ভাবতেছে না, একমাত্র আওয়ামী লীগই ভাবছে। ঠিক আছে? তো ফলে এবং এই যে আওয়ামী লীগকে যে ঠেকানোর জন্য যে প্রক্রিয়াগুলি নেওয়া হয়েছে না, একটা হচ্ছে কোয়ার্সিভ, মানে বল প্রয়োগ দিয়ে ঠেকানো, দিস ভেরি আনওয়াইজ, আনপ্র্যাকটিক্যাল এগুলি। কিন্তু বল প্রয়োগ করে উনি তো বলছেন যে আওয়ামী লীগকে যেন অন্য কেউ মপটপ আক্রমণ না করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শুনেন, আওয়ামী লীগকে তো ঠেকানো হচ্ছে বলে সারা বাংলাদেশে একটা ছাত্রলীগকে পুলিশ আওয়ামী লীগ পিটাইছে, যদি নামতো, এরকম ঘটনা আছে? না, আওয়ামী লীগ যদি নামতো ধরেন, ঠেকাইতো না। যতটুকু নেবেছে তো তাদের ঠেকায় নিত, কি যতটুকু নেবেছে 2-4 জায়গায় তো মিছিল মিটিং হয়েছে আওয়ামী লীগের। না, কথাটা হচ্ছে যে একবারে হয়নি তা না। না না, আমি বলতেছি যে এই যে আর্মি নামানো হইলো, একটা আমি একটা স্ট্যাটাস দিছি, ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট কেন আর্মি নামাবে, এটার নামানোর আমি দিছি, যখন কোনো গণতান্ত্রিক সরকার আর্মিকে মাঠে নামায়, তখন গণতন্ত্র নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। দিস ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ঠিক আছে? এখন গণতন্ত্রের সতীত্বও ঠিক আছে, গায়ে কাপড়ও ঠিক আছে। এখন আমার গণতন্ত্র, আমার সতীত্ব, আমার কাপড় হরণ গণতন্ত্রের নাম দিয়ে কেউ যাতে করতে না পারে, না, কিন্তু সেই কারণে রাষ্ট্রের বাহিনী হিসেবে আমি বলছি, শুনেন, আপনাকে সেনাবাহিনী কেন নামাইতে হলো? নামাইতে হলো যে পাবলিক এবং পুলিশ এরা এনাফ না, ঠিক আছে, টু কমব্যাট আওয়ামী লীগ, এই জন্যই তো নামাইতে হয়েছে। ফলে ধরেন আওয়ামী লীগ নাশকতা করবে, এই জন্য নামাইছে না। কারণ জামাত ইসলামও তো নাশকতা করতে পারে, একটা আওয়ামী লীগকে দেখে পিটায় কাটা করে দিগন্ত করে ছেড়ে দিল। 23শে জুন উপলক্ষেই তো নামানো হয়েছে, তাই না? না, উনি অন্য কথা বলছে যে আওয়ামী লীগ যদি মাঠে নামে, জামাতও তো আওয়ামী লীগের উপরে অ্যাটাক করতে পারে এবং তখন একটা নাশকতা করতে পারে। সেটা সরকারের দায় আসবে তো, যে কোনো পরিস্থিতিতে এইটা একটা সরকার দায় মুক্ত হওয়ার চেষ্টা করবে আগামী। না, আমি বলতেছি এটা কি মিন করতেছে হচ্ছে যে জনগণ আওয়ামী লীগ বা কি বলে জামাত, হ্যাঁ, এদের অপতৎপরতা ঠেকানোর জন্য যথেষ্ট নয়, এই তো, অথবা পুলিশ যথেষ্ট নয়, এই জন্যই তো আর্মি নামানো হয়েছে, তাই না? তাহলে সিচুয়েশনটা গ্রেভ, তাই না? তো এখন মানে কি বলে যে আমরা বারবার বলতেছিলাম যে পলিটিক্যাল প্রবলেম শুড বি অ্যাড্রেসড পলিটিক্যালি, এটার কোনো কোয়ার্সিভ সলিউশন নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এই জিনিসটাকে এত শক্ত এবং এত প্যাঁচালো কোনো জিনিস হিসেবে আমি এটা গ্রহণ করছি না। এই কারণে গ্রহণ করছি না যে একটা ইনসিডেন্ট সবসময় দেশের ভিতরেই হবে তা না, কি যে এইটা পলাতক যে সংগঠনটি ছিল তারাই করবে তাও না। দেশের ভিতর থেকে আপনি দেখেন, এক জামাত ইসলাম একটা মঞ্চ, ইনক্লাব আর একটা মঞ্চ, তারপরে হচ্ছে আপনার তৌহিদি জনতা আর একটা মঞ্চ, এনসিপি দেখবেন আর একটা মঞ্চ, তারপর কি শক্তি একটা, সেটা আর একটা মঞ্চ। তো এদের তো সেক্টরের শেষ নাই, এরাদের কোন সেক্টর দিয়ে কি ঘটনা ঘটায়, তো সেটাও তো গভর্নমেন্টকে আগাম সতর্কতা থেকে এবং সেই সতর্কতা মাফিক ব্যবস্থা গ্রহণের কারণে কিন্তু দেখেন মোটামুটি বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা ছিলাম। এখন আর্মি, বিডিআর, পুলিশ জনগণের সুখ শান্তি ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করেনি। সুখ শান্তি ক্ষেত্রে যারা অন্তরায় সৃষ্টি করবে তাদেরকে শাসন কিংবা তাদের কাছ থেকে তাদের রক্ষা করার জন্য কিন্তু তারা নেমেছে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে গতকালকের ঘটনায়, প্রতীয়মান হয়েছে। এখন আর্মি নামলেই 12 নম্বর সতর্ক সংকেত, আর আর্মি না নামলে 3 নম্বর সতর্ক সংকেত, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে পুলিশ প্রশাসন এখনও তার পেশাদারিত্বের জায়গায় ফেরত আসতে পারেনি, এবং যে সমস্ত পুলিশ প্রশাসনের শীর্ষ সাকরেদ আছে বিগত সরকারের আমলে, তারাও কিন্তু ফোনে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন রকম সরকারকে অসহযোগিতা করা, রাষ্ট্র যাতে একটা হসপাস বেঁধে যায়
সেই রকমের ইনস্ট্রাকশনও তারা তাদের মতো দিচ্ছে। এখন পৃথিবীর বাংলাদেশের সবাইকে বাদ দিয়ে তো আপনি এক রাত্রে পেশাদারিত্ব তৈরি করতে পারবেন না, যোগ্যতা তৈরি করতে পারবেন না, আর একবার সঠিক ট্রেনিং দিয়ে আপনি মাঠেও নামাতে পারবেন না। তো তাহলে এখন এর ভিতর থেকেই টেনে ছিঁচড়ে ধাক্কা দিয়ে বিশ্বাস করে আস্থা করে মনের ভিতরে অবিশ্বাস রেখে অবজার্ভ করে যতটুকু চালায় নেওয়া যায়, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ইন্ডিয়া কিসে মারমুখী হবে আর কিসে আনন্দিত হবে, এটা তো বাংলাদেশে 15 বছর বাংলাদেশের মানুষ কিন্তু স্পষ্টভাবে ধারণা জন্মে গেছে যে ইন্ডিয়াকে 100% বাংলাদেশকে ওদের করদ রাজ্যের মতো করে ব্যবহার করতে দিতে হবে এবং তারা একচেটিয়া সমস্ত কিছু নেবে। বাংলাদেশের কোন সরকার তাদের 100% তাদের এগুলো ছাড় দিবে, তাদেরকে তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে সমর্থন দেবে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে 15 বছরে, যার কারণে ইন্ডিয়া রাষ্ট্রটার সাথে এবং কংগ্রেস বলেন, তৃণমূল বলেন আর বিজেপি বলেন, কারোর সাথেই বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক কিন্তু হয়নি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে দেখবেন সবাই একমত এবং এটাকে নিয়ে সবাই কিন্তু এক ধারণা একমত পোষণ করে আসছে 15 বছর আশ্রয় দেওয়া পর্যন্ত। এই জন্য তৌহিদ সাহেবের কথা যেটা বললেন, তৌহিদ সাহেব নিঃসন্দেহে তার পেশাদারিত্ব আছে এবং যতটুকু জানে বোঝে কাজ করার সুযোগটা পেতে হবে। এখন ডক্টর ইউনূস সহ যে রিয়াজ সাহেবরা যে ঝুড়িতে করে বিদেশি কিছু এজেন্ডা আনছিল, দলীয় সংস্কার বাদ দিয়ে রাষ্ট্রের সংস্কারে চলে গেলেন। তো দল রাষ্ট্র পরিচালনা করে, দল নির্বাচিত হয়, দল রাজনৈতিক সংগঠন, দল বলতে আমি বোঝাচ্ছি সরকারি দল বিরোধী দলের দায়িত্ব পালন করে। তাহলে আপনি রাজনৈতিক সংস্কার বাদ দিয়ে বিদেশি প্রভুদের এজেন্ডা মাফিক আপনি রাষ্ট্র সংস্কারে চলে গেলেন, ওখানে তো গোড়াতেই গলদ। তৌহিদ সাহেব কী কাজ করবে? আমি তৌহিদ সাহেবকে 91-এ বিএনপির সাথে কাজ করতে দেখছি এবং তৌহিদ সাহেব আওয়ামী লীগের সময় কিন্তু কাজ করছে। অতএব ফরেন পলিসি টলিসি যা যাবতীয় আছে পেশাদারিত্ব আছে, কিন্তু আপনি সুযোগ না পেলে কি করবেন? এখন আজকের বাংলাদেশে 15 বছরের যে সমস্যা, যে জঞ্জাল, যে মরিচা, যে জং, এখন আপনি ওই আমলা বলেন আর পররাষ্ট্র নীতি ব্যাপারে বিশেষজ্ঞই বলেন, এমন কোনো তো মেশিন নাই যে আপনি ঢুকায় দিলেন রেডিমেড বিস্কুট আর চানাচুরা নুডলসের মতো বেরোয় আসলো, সেটার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের সবার যার যেখানে যতটুকু মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, আন্তরিকতা আছে, আমরা সেখানে সর্বত্রই সরকারকে সাহায্য দিয়ে, কথাবার্তা বলে, পরামর্শ দিয়ে আপনারা সাহায্য করবেন। তাহলেই এই অর্থনৈতিক পর্যুদস্ত ভঙ্গুর ঋণের বোঝা, বছর গেলে ঋণ শোধ, মাস গেলে ঋণ পরিশোধ, জনগণের টাকার সব জায়গায় ভর্তুকি ছাড়া তো আর কিছু নাই। আর ব্যাংক নির্ভর, ঋণ নির্ভর অর্থনীতি যে পরিস্থিতি, এখান থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন উনি মধ্যপ্রাচ্য সহ আশপাশের দেশগুলো সফর করলে এখানে আমাদের প্রশিক্ষিত টেকনিশিয়ানরা মধ্যপ্রাচ্যের বাজারটাও যদি আমরা দখল করতে পারি, যে আপনি নার্স বলেন, ড্রাইভার বলেন, টেকনিশিয়ান বলেন, ডাক্তার নাই হলো, আপনার রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, এই সমস্ত যে ব্যাপারগুলি, এগুলো যদি আমরা প্রচুর পরিমাণে বিদেশে পাঠাতে পারি প্রশিক্ষণ দিয়ে, সেখানে তাদের আর্নিংটা দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই অর্থনৈতিক স্থবিরতাটা কাটবে। আর যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে, দেখেন আওয়ামী লীগের আমলে নতুন বাড়িতে কোনো গ্যাসের কানেকশন কিন্তু 15 বছর দেয় নাই এবং কোনো ফ্যাক্টরিরও কিন্তু গ্যাসের কানেকশন দেয় নাই 15 বছরে। তারপরেও কিন্তু দেখেন এই পরিস্থিতি। এখন এই পরিস্থিতি 15 বছরে তৈরি করা পরিস্থিতি আপনি সব বিএনপি সরকারের ঘাড়ে চাপায় দিলে আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে এসে বিএনপি সরকার একবারে দিনকে রাত, রাতকে দিন করে পরিস্থিতি উল্টে পাল্টে দিবে। আন্তর্জাতিক এবং জাতীয় এবং বাংলাদেশের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু এখন সেই রকম পর্যায়ে কিন্তু নাই। এটা অবশ্যই ধৈর্য ধরার ব্যাপার আছে, টাইমও দিতে হবে, আর সমালোচনা আপনার থাকবেই। আপনি নিজে রাস্তায় ময়লা ফেলবেন, ফেলে বলবেন রাস্তাটা কেউ পরিষ্কার করে না। আজকাল এই গত ভোটে আমি দেখলাম যে অর্থের বিনিময়ে অনেকে ভোট বিক্রি করলো। এখন এইখানে তারপরে আবার নেতা নির্বাচিত হচ্ছে। কিছু কিছু আমরা যে সমস্ত এলাকায় কাজ করছি দেখি টাকা দিয়ে ভোট বিক্রি করছে। তো তাহলে 15 বছর আমার যে প্রত্যাশা ছিল, আমার যে স্বপ্ন ছিল, যে গুম খুন অপহরণের শিকার হলাম, নির্যাতিত হলাম, মামলা খেলাম, জেল খাটলাম, 500, 1000, 2000, 10,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে একটা বিশেষ সংগঠন, বিশেষ ব্যক্তিকে দিয়ে দেওয়ার জন্য তো এই যুদ্ধ, এই জেহাদ, এই আন্দোলন, এই স্যাক্রিফাইস করিনি। কিন্তু আন্দোলন, জিহাদ, স্যাক্রিফাইসের ভিতরেই যে পরিস্থিতিটা আসলো, সেটাও দেখলাম যে একটা বিশেষ দলকে ব্যাপকভাবে পেট্রোনাইজ করা হচ্ছে, যে তাদেরকে তাদের মতো একটা বিশেষায়িত জায়গায় বসিয়ে
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রমোশনের একটা জায়গা তৈরি করা হোক। এটাও আমাদেরকে দেখতে হলো। এবং আমাদের ওই যে বললো না, চেয়ে চেয়ে দেখলাম, সব কিছু করার কিছু ছিল না, এরকম আর কি ঘটনা ঘটে গেল। তবে যাই হোক, সব মিলায় মিশায় যেটা বড় কথা, যে বাংলাদেশটা সবার দেশ, সবার যেমন খারাপটা নিয়ে সমালোচনা করার রাইটস আছে, ভালো কিভাবে করা যায় এই ব্যাপারে সকলের সুন্দর মতামত দিয়ে একটা গঠনমূলক বাংলাদেশ এবং এই দুর্ভিক্ষ দারিদ্র্যর কষাঘাত থেকে বের হওয়ার, মানে আমরা যাতে কষাঘাতে না পড়ি, সেরকম একটা স্বপ্ন, গঠনমূলক আলোচনা আমাদের সবাইকে করতে হবে। সো মিস্টার মাহবুব কালাম, ফাইনাল রাউন্ড। হ্যাঁ, না দেখেন, আমরা কিন্তু আদা জল খেয়ে নামি নাই। আমরা যাতে করতে আমরা প্রশংসা যেখানে করার করব। যেমন ধরেন তারেক রহমানের দুইটা জিনিস আমি প্রশংসা করতেই চাই। সেটা হলো, একটা হচ্ছে উনি শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা বলছেন, হ্যাঁ, যেটা অবশ্য শিক্ষামন্ত্রীর সাথে একেবারেই যায় না, শিক্ষামন্ত্রী কিছু বুঝেন না। যাই হোক, তারেক রহমান বলছেন যে এই এআই এবং অটোমেশনের যুগে যে যে চ্যালেঞ্জটা, হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আপনার মোকাবেলা করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টাইতে হবে এবং কর্মমুখী শিক্ষা নিতে হবে। এবং যেটা আপনি বলতেছিলেন যে স্কিলড জিনিস, এই যে ম্যান পাওয়ারের ক্ষেত্রে স্কিল, হ্যাঁ, এইটা সারা ওয়ার্ল্ডে দেখেন সেফ, বাবুর্চি, এদের বেতন সবচেয়ে বেশি। আচ্ছা, এইটা ওনার এই অ্যাটিটিউডটা ভালো। 2 নম্বর হচ্ছে উনি যে আরেকটা যে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে এই যে সিড ফান্ডিং, হ্যাঁ, এই বীজের জার্মিনেশন, বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটানো, যে সেটা হলো যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইনোভেটিভ প্রজেক্ট দাঁড় করাবে, সেটা গভর্নমেন্ট ফান্ডিং করবে, এবং সেটা যদি লুজিং হয় তাহলে ছাত্রছাত্রীদের দায় নাই, আর প্রফিটেবল হলে রাষ্ট্র শেয়ার করবে। সিড ফান্ডিং এটা খুবই ভালো প্রোগ্রাম, যেখানে ইউনূস সাহেব তার 03-তে আনএমপ্লয়মেন্টের মানে কথা বললেও আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য কোনো পদক্ষেপই নেন নাই, বরং তাদেরকে রাজনীতিতে এমপ্লয়েড করছেন। সেখানে তারেক রহমানের এই যে এইগুলো, হ্যাঁ, মানে ইনোভেটিভ করার ছাত্রছাত্রীদেরকে, এবং এটা খুবই প্রশংসাযোগ্য আমি বলবো। ফলে আমরা তো প্রশংসা করতেই চাই, আমরা সুযোগ পেলে তো করবই। দেখেন, এটা ঠিক আছে, তারেক রহমান যে রাষ্ট্র টেক ওভার করছে, মানে সেই রাষ্ট্রটা ক্যারি ফরওয়ার্ড করা খুবই টাফ, এবং এইটা আই ফিল পিটি ফর হিম, যে মানে তাকে নিতে হয়েছে এই রাষ্ট্রটা, এবং এইটা কিভাবে উনি ক্যারি ফরওয়ার্ড করবেন, এইটা ইজ $1,000,000 কোশ্চেন। দেখেন, আমি একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাকে, একটা সোসাইটির স্ট্রাকচার হচ্ছে ইকোনমি, ঠিক আছে, আর বাকি সব হলো সুপার স্ট্রাকচার। পলিটিক্স বলেন, আপনার কি বলে যে ইভেন রিলিজিয়নও, সবই সুপার স্ট্রাকচার, কালচার, পলিটিক্স সবই সুপার স্ট্রাকচার। অর্থনীতিটা যেরকম হবে, সুপার স্ট্রাকচারটা সেইভাবেই ইন প্রপোর্শনের সেইভাবেই হবে। ফলে আপনি যদি অর্থনীতিটা ঠিক করতে না পারেন, তাইলে কিন্তু সুপার স্ট্রাকচার এলোমেলো হয়ে যাবে, ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখনকার যে ইকুয়েশন না, এইটা থাকবে না, আপনাকে স্ট্রাকচারটা মজবুত করতে হবে, ইকোনমিটা মজবুত করতে হবে, তাইলে আপনার সব ঠিক থাকবে। আর যদি এইটা নড়বড়ে হয়ে যায়, তাহলে দেখবেন যে এমন জটিল পরিস্থিতি তৈরি হবে, এইটা উনি সামাল দিতে পারবেন না। ফলে তাকে মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইকোনমি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ফরেন পলিসি, ঠিক আছে। পলিটিক্সটা একেবারেই শেষের দিকে, পলিটিক্স নিয়ে এত ভাবার দরকার নেই। এই দুইটা ভালো হইলে তাকে কেউ কিছু করতে পারবে না। আর যদি এই দুইটা খারাপ হয়ে যায়, ফরেন পলিসি এবং ইকোনমি, তাইলে তার শত ইচ্ছা, তার শত ওয়েস্টার্ন এটিকেট, শত ওয়েস্টার্ন ম্যানার, শত তার এই যে মানে কি বলে গণতান্ত্রিক চেতনা বলেন আর যাই বলে, এগুলো কোনো কাজে দিবে না, ঠিক আছে। আপনাকে এই দুইটা প্রপারলি হ্যান্ডেল করতে হবে, এবং মানে সেইভাবেই তার পরামর্শক দল থেকে শুরু করে সব কিছু সেইভাবে সাজাইতে হবে, হ্যাঁ। এছাড়া আর কোনো আমি গঠনতন্ত্র দেখতেছি না, হ্যাঁ। আমি পলিটিক্সটাকে এখন একেবারেই নমিনাল ভাবতেছি, মানে পলিটিক্সটা কোনো ব্যাপার না, হ্যাঁ। এই দুইটা হচ্ছে ব্যাপার। এবং আমি তো একটা মানে সত্যি আমি এইটা কোনো না, এক্সাজারেশন না, আমি দেখতেছি একটা গাড্ডায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে চায়না সফরের পরে, ঠিক আছে। মানে কী যে হবে আমি জানি না, হ্যাঁ। এবং এই মানে কি
সরকারকে আমেরিকার কাছ থেকে অনুমতি নিছে কিনা সেটাও একটা প্রশ্ন। কিন্তু এমন হইতে পারে যে ঠিক আছে আমেরিকা একটা গ্রিন সিগারেট, ফরেন মিনিস্টারকে তো দেখলাম আমরা রাশা যেতে, আমেরিকা তো যায়নি আর পরামর্শ নিতে। তো এখন যদি এরকম অনুমতি দিয়ে থাকে, যেমন একটা ছিল তো যে হ্যাঁ রাশিয়া থেকে তেল কিনতে পারবা আর অনুমতি লাগবে, ঠিক আছে, তো সে ঠিক আছে চায়না যাও, চায়না গিয়ে এই করো, যুদ্ধ বিমান কেন। তো যাই হোক এখন কি ভেতরে কি আমরা তো আর আন্ডার কারেন্টগুলো জানি না, আমরা তো অন্তঃস্রোতগুলি জানি না, আমরা বাইরের ঢেউগুলি দেখতেছি, ঠিক আছে, ভেতরে যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো অত 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 বোঝা যাবে না। বাংলাদেশের নিরাপত্তার জন্য যতটুকু সমরাস্ত্র দরকার আমি মনে করি যে সেটুকু যথেষ্টই আছে। আগে আমার এখন প্রয়োজন পেটের ভাত, আমার প্রয়োজন নিরাপদে আমি জীবনযাপন করতে পারবো, আমার প্রয়োজন আমি শান্তিতে ঘুমাতে পারবো, আমার প্রয়োজন আমি প্রতিদিনে 10 টাকা উপার্জন থেকে 8 টাকা খরচা করি যে 2 টাকা যেই ব্যাংকে রাখবো তার গ্যারান্টি এবং তার নিশ্চয়তা। মানুষের রোগবালাই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, সেইখানে এত খারাপ অর্থনীতি, পর্যুদস্ত অর্থনীতির পরও দেখেন ওপেন হার্ট থেকে শুরু করে কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে সব কিছুতে সরকার কিন্তু ভর্তুকি এবং বিশেষ প্রণোদনা ব্যবস্থা রেখেছেন। এইখানে শুধু নি রিপ্লেসমেন্ট সহ অর্থারাইটিস যে ডিজিজটা অলমোস্ট 30 পরে সবাই আমরা আক্রান্ত হচ্ছি। এইখানে এই বিষয়টাও এখানে নিয়ে চলে আসলে ভালো হতো। এখন সবচেয়ে মানুষের ব্যাপারটা হচ্ছে গুড ইন্টেনশন এবং গুড ডিসিশন এবং একটা তার প্রত্যাশাটা পজিটিভ কিনা। তো তারেক সাহেবের যেহেতু প্রত্যাশা, ইন্টেনশন এবং সে করতে চায়, সদিচ্ছা ব্যাপক, আমি মনে করি জনগণ এবং উপরে সৃষ্টিকর্তা এবং আশেপাশের বন্ধু রাষ্ট্র যারা আছেন নিশ্চয়ই তাকে সাহায্য করবে। কারণ আমার যদি সদিচ্ছা থাকে আমাকে সেখান থেকে পরাস্ত করে কে? আমি যদি বন্ধুর নিবেদিত হতে পারি, শত্রু মনোভাবাপন্ন অস্ত্র একদিন হাত থেকে তাদের পড়ে যাবে এবং আমাকে যে খড়গ দিয়ে আক্রমণ করতে আসছে হয়তো সেই খড়গই আমার একদিন প্রাণ বাঁচাবে। এটাই আমি আশাবাদী মানুষ হিসেবে প্রত্যাশা করি। আর জাতীয়তাবাদী দল সংকটকে মোকাবেলা করেই তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় সারাটা জীবন যতবার আসছে ততবার আসতে হয়েছে। আমি বলি পাবে একটা লাইন বলি, দেখেন এই সরকারটা না অনেক সাধনার ধন, ঠিক আছে, ইন দ্য সেন্স 18 মাস কত কিছুই না করতে হয়েছে একটা নির্বাচনের জন্য, এবং বিএনপি কত কম্প্রোমাইজ করছে, এবং আপনার এই আমির খসরু স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টই বলছেন যে নির্বাচনটার জন্য আমরা এত কিছু করছি, তাহলে কত সাধনার দল না আপনাদের জন্য। এখন আমাদের কেন দেশের মানুষের জন্য। যাই হোক, হ্যাঁ আমরা তো একটা তো আমি বললাম তো যে এই নির্বাচনটা তো হয়েছে দুইভাবে হয়েছে। একটা হচ্ছে যে মেরিটোক্রেসি বনাম থিওক্রেসি, মেরিটোক্রেসি জিতছে, ধর্মতত্ত্ব বনাম মেধাতত্ত্ব এটা জিতছে। আরেকটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আপনার যে এইসব বলে ফান্ডামেন্টালিজম বলে না যাই বলেন, লিবারেল ডেমোক্রেসি জিতছে। তো ফলে এইটা তো ঠিকই আছে, হ্যাঁ, এবং অনেকে কেউ বলছে যে নাকে রুমাল দিয়ে আমরা ভোট দিতে গেছি, যারা অ্যান্টি বিএনপি, ঠিক আছে, প্রগতিশীল জিতেছে। হ্যাঁ, তো এখন না কম্পারেটিভলি প্রগতিশীল, দেখেন ওইভাবে বলেন, কারণ ওই বিতর্ক এখন আমরা টানতে পারবো না, এটা কম্পারেটিভলি প্রগতিশীল। আপনি এটাকে আমি চূড়ান্ত প্রগতিশীল বলবো না, ঠিক আছে, কম্পারেটিভ। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, এখন সেই জন্য আমি বাংলাদেশের আমি মনে করি যে বিগত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়নের হাত থেকে বাংলাদেশকে বর্তমান এই নেতৃত্ব এই সরকারই রক্ষা করবে এবং স্থিতিশীল, স্থবিরতা সমস্ত কিছু কাটিয়ে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ হবে, সুখে শান্তিতে আমরা থাকব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং অ্যাডভোকেট সৈয়দ আশিফ পাপি, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নানা সংকট নিয়ে আমরা আলোচনা করলাম এবং একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। সরকারের কাছে সবার অনেক বেশি প্রত্যাশা, হঠাৎ করে স্বল্প সময়ের জন্যে সব কিছু হয়ে যাবে সেটাও কেউ আশা করে না। আবার একই সঙ্গে বাংলাদেশের মানুষ যে খুব বেশি দিন ধৈর্য ধরতে পারে সেটাও মনে করবার কোনো কারণ নেই। মূল কথা যেটা, প্রধানমন্ত্রী তার আচার আচরণ, কথাবার্তা, অ্যাকশন দিয়ে বোঝাবার চেষ্টা করছেন তিনি একটা পরিবর্তন আনতে চান, মানুষ এটা বিশ্বাস করে, কিন্তু একা তার উপরে সব কিছু নির্ভর করবে না। আবার সবাই চাইলে তিনি যদি না চান সেটাও হবে না। কাজে নেতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একা সব কিছু নেতার উপরে নির্ভর করে না। পলিটিক্যাল উইলটা থাকতে হবে, চেষ্টাটা থাকতে হবে এবং
সব কিছুর কেন্দ্রবিন্দুতে মানুষ থাকতে হবে। জনগণকে যখন অস্বীকার করা শুরু করবে রাজনৈতিক নেতৃত্ব, দল বা ক্ষমতাসীনরা, তখন থেকে আসলে সংকটটা শুরু হবে। কাজেই এটা মনে করবার কোনো কারণ নেই, তারাই সব বোঝে না আর বাকিরা বোঝে না। এবং বাকি যারা বিশেষ করে সমালোচক বলা হচ্ছে, এখানে নিন্দুক এবং সমালোচকের পার্থক্য করা হচ্ছে, সমালোচনাটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।